প্রতি 4 জন নাবালিকার মধ্যে একজন নাবালিকা একবার হলেও যৌন হেনস্থার শিকার হয়। হ্যাঁ, প্রতি 4 জনে একজন। 80% চাইল্ড অ্যাবিউসের ঘটনা কোনোদিন রিপোর্টই করা হয় না। আজও যখন এই গল্পের স্ক্রিপ্ট লেখা হচ্ছে, তখনই মহারাষ্ট্রের বদলাপুরে 2টি 4 বছর বয়সী বাচ্চার যৌন হেনস্থার ঘটনা সামনে এসেছে। কুড ইউ ইম্যাজিন দ্যাট? মাত্র 4 বছরের বাচ্চা। আমাদের আজকের গল্প এমনই এক নির্মম পরিস্থিতির আধারে তৈরি। তবে এখানে শুধু প্রতিবাদ ঘটেনি, এখানে প্রতিশোধও ঘটেছে। প্রথমেই বলে রাখি, আজকের গল্পটি খুবই সেন্সিটিভ বিষয়ের ওপর তৈরি, আর এই গল্পটি খুবই ডিস্টার্বিং। তাই যদি এমন ধরনের গল্পে তোমাদের অসুবিধা হয়, তবে বলবো এই গল্পটাকে স্কিপ করে দিও। উইথ দ্যাট বিং সেড, চলো গল্পে ফেরা যাক। গল্প শুরু হয় একটি বস্তির মধ্যরাতে। একজন বয়স্ক ঠাকুমা তার নাতনিকে খুঁজতে বেরিয়েছে। টর্চ হাতে নিয়ে এদিক ওদিক বারবার তার নাম ধরে ডাকছে। ডেকে ডেকে ঠাকুমা তাকে খুঁজে চলেছে। খানিকক্ষণ পরে আরেকজন সেখানে আসে ঠাকুমার সাথে মন্দাকে খোঁজার জন্য। এ হলো লীলা। মন্দা তার কাছেই নূপুর আনতে যাওয়ার কথা ছিল। যদিও লীলা যে এমনি কোনো কথা দিয়েছিল সেটা সম্পূর্ণ ভুলে গেছিল, তবুও মন্দা তো ছেলে মানুষ, তাই সে ওই কথাটা ঠিকই মনে রেখেছিল। মন্দা সেটা আনতেই এসেছিল। আর তারপর সে এখনও আর বাড়ি ফেরেনি। ঠাকুমার পায়ে প্রচণ্ড ব্যথা, সে হাঁটতে পর্যন্ত পারছে না ঠিক করে। তবুও সম্ভাব্য সেই সমস্ত জায়গায় খুঁজতে থাকে যেখানে মন্দা যেতে পারে। কিন্তু এত খোঁজাখুঁজির পরেও, এত ডাকাডাকির পরেও একবারও সে মন্দার সাড়া পাচ্ছে না। তখনই হঠাৎই লীলা চিৎকার করে ঠাকুমাকে ডাকে। তারা মন্দাকে খুঁজে পায়, তবে স্বাভাবিক অবস্থায় নয়। একটা পরিত্যক্ত জমিতে মন্দা অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে। চোখ মুখে কালশিটের দাগ, আর হাত পা নিথর। তাকে দেখে খুব সহজেই বোঝা যাচ্ছে তার সাথে কতটা ভয়ানক ঘটনা ঘটেছে। মন্দার রেপ হয়েছে। তারা মন্দাকে নিয়ে বাড়ি যায়। খবর দেওয়া হয় একজন পুলিশ অফিসারকে। অফিসার সেই রাতেই তাদের বাড়িতে আসে। আর সাধারণত আমাদের দেশে যা হয়, ভিকটিমকেই হাজারো প্রশ্নের সম্মুখীন হতে হয়, আর এখানেও সেটাই শুরু হলো। তার নাম জানার পরে পুলিশ তাকে জিজ্ঞেস করে এত রাতে সে কোথা থেকে ফিরছিল। ঠাকুমা তার হয়ে উত্তর দিয়ে বলে সে বাড়ির পথেই আসছিল। তখন লীলা বলে ওঠে যে মন্দা তার কাছে গেছিল। পুলিশ লীলার পরিচয় জানতে চাইলে জানা যায় লীলা একজন পতিতা। পরিস্থিতি সামাল দিতে গিয়ে ঠাকুমা বলে আমি সেলাই করি, আর মন্দা ব্লাউজ ডেলিভারি করতেই লীলার কাছে গেছিল। মন্দার মা এই কথা মানতে নারাজ। তার মার কথা অনুযায়ী প্রতিদিনের মতো মন্দা কাউকে কিছু না বলেই তার বন্ধুর বাড়িতে টিভি দেখতে গেছিল। এর ফলে তাদের দুজনের মধ্যে কথার অমিল পেয়ে পুলিশের তাদের প্রতি সন্দেহ হতে থাকে। পুলিশ জিজ্ঞেস করে মন্দার মা কি করছিল। মন্দার মা জানায় সে কিচেনে রান্নাবাড়ি করছিল। আসলে মন্দার মা সাইকেলে করে খাবার বিক্রি করে। পুলিশ উল্টে তাকেই জিজ্ঞেস করে লাইসেন্স রয়েছে ব্যবসা করার। মন্দার মা জানায় না। এরপর পুলিশ মন্দার বাবার কাছে জিজ্ঞেস করে সে কোথায় ছিল। মন্দার বাবা উত্তর দেয় সে কাজে ছিল। আসলে মন্দার বাবা সকাল 8টায় গিয়ে রাত 10টা-11টা পর্যন্ত কারখানায় কাজ করে, আর এই সব ঘটনাই সরকারের চোখে ইল্লিগাল। পুলিশ উল্টে তাদেরকেই বলতে থাকে তোমাদের তো সবাই ইল্লিগাল কাজ করছো। এরপরে জানতে চায় তারা নিশ্চিত হচ্ছে কিভাবে যে মন্দার রেপ হয়েছে। মন্দার মা জানায় তার পরিস্থিতি দেখে, কিন্তু পুলিশ তার মায়ের কথা বিশ্বাস করতে চায় না। সে নিজের চোখে সেটা দেখতে চায়, যেটা আইনত কখনোই উচিত নয়। একজন মেয়ের যাচাই করা সবসময় একজন লেডি কনস্টেবলের কাজ। কিন্তু এই পুলিশ নিজের চোখে মন্দার পায়ের থেকে কাপড় সরিয়ে সেই দৃশ্য দেখে নেয়। বাইরে থেকে লীলা পুলিশকে বলে আপনি এফআইআর লিখুন না, কিন্তু পুলিশ তার এই কথাতেও রেগে যায়। পুলিশ বলে ঠিক আছে এফআইআর লেখা যাবে, কিন্তু মন্দার স্টেটমেন্ট লাগবে। পুলিশ মন্দার কাছে জানতে চায় সে কি জানে কে তার সাথে এই কাজ করেছে, আর তার সাথে কি হয়েছে চিনতে পারবে সে। মন্দার সাথে ঘটে যাওয়া ঘটনা তাকে ভীষণভাবে ট্রমাটাইজ করেছে। সে ঠিক করে কথা পর্যন্ত বলতে পারছে না। সঠিকভাবে কোনো নাম বলতে না পারলেও সে বিবরণ দিতে থাকে কোনো এক কালো চশমা পরা মানুষের। সাথে সাথেই লীলা বলে ওঠে ধাবলে। সে জিজ্ঞেস করে মন্দা কি কনস্ট্রাকশন সাইট থেকে আসছিল। তবে এই নামটা শুনে পুলিশেরও মুখের রং পাল্টে যায়। পুলিশ মন্দার মাকে বলে মন্দাকে আর কোনো রকম কষ্ট দিতে হবে না, পরের দিন সন্ধ্যাবেলা সে মন্দার জন্য ডাক্তার নিয়ে আসবে। তখনই ঠাকুমা পুলিশকে বলে আগেই ধাবলের খোঁজ করো, কিন্তু পুলিশ উল্টে তাদেরকেই ভয় দেখাতে শুরু করে। সে বলতে থাকে এফআইআর করে ধাবলের খোঁজ শুরু করলে সাথে সাথে তাদের পরিবারের খোঁজটাও শুরু করতে হবে। অলরেডি তারা ইল্লিগাল কাজের সাথে যুক্ত। পুলিশ এটাও বলে হয়তো মন্দার বাবাই তার সাথে এটা করেছে। আর সে এটা বলেই থামে না, এটাও বলে যে লীলার সাথে যেহেতু এই পরিবারের যোগাযোগ রয়েছে, তাই হয়তো তারা এই নাবালিকাকে পতিতা হিসেবে ব্যবহার করছে। কেসের কাজ শুরু হলে তাদের পরিবারকেই বেশি ভুগতে হবে,
কারণ ধাবলে একজন বড় নেতার ছেলে, তাই সমস্যায় তারাই পড়বে। সাথে এটাও বলে তাদের সবাইকে পুলিশ স্টেশন যেতে হবে, আর কাল থেকেই মন্দার মায়ের ব্যবসা বন্ধ করতে হবে, আর মন্দার বাবার সেই ওভারটাইম ডিউটিও বন্ধ করতে হবে। এইসব কথা বলে তাদেরকে ভয় দেখিয়ে পুলিশ বেরিয়ে যেতে থাকে। মন্দার মা ছুটে এসে তার কাছে এফআইআর না করার অনুরোধ করতে থাকে, কারণ পেটের দায়। তারা যতটুকু পারে কাজ করে খাচ্ছে, আর সেই কাজটাও তারা হারাতে চায় না, না খেয়ে মরতে চায় না। পুলিশ এসব কথা অন্য কাউকে জানাতে বারণ করে, তাকে তাড়াতাড়ি সুস্থ করে স্কুলে পাঠানোর কথা বলে, আর পরের দিন সন্ধ্যাবেলা ডাক্তার নিয়ে আসবে এই কথা জানিয়ে তাদের বাড়ি থেকে চলে যায়। তাদের বাড়ি থেকে বেরিয়ে পুলিশ কাকে যেন একটা ফোন করতে থাকে, যার কোনো উত্তর সে পায় না। পুলিশ চলে যাওয়ার সাথে সাথেই মন্দার মা মন্দার সেই রক্তাক্ত সমস্ত জামাকাপড় ধুয়ে পরিষ্কার করে দেয়। অর্থাৎ গ্রাউন্ড জিরো থেকেই এই পুরো ঘটনাটাকেই ধামাচাপা দিয়ে দেওয়া হয়। এমনকি এই ধামাচাপা দেওয়াতে তার মা বাবাই সাহায্য করছে পুলিশের। সাথে মন্দার মা ঠাকুমাকে জানিয়ে দেয় এইসব ব্যাপারে যেন কোনো রকম কথা আর না হয়। তখনও লীলা জানালার বাইরে দাঁড়িয়েছিল। সে ঠাকুমাকে জোর করে টেনে নিয়ে যায় আর একটা পোস্টারের সামনে দাঁড় করায়। ধাবলে আর তার বাবার একটা পোস্টার দেখিয়ে লীলা ঠাকুমাকে বলে, এরা ঠিক কতটা ক্ষমতাশালী। এই ধাবলে যদি তাদের পরিবারের বাকি সবাইকেও রেপ করে দেয়, তবুও তারা কিচ্ছু করতে পারবে না, তবুও তার কোনো শাস্তি হবে না। ওই কনস্ট্রাকশন সাইটে মন্দার যাওয়া উচিত হয়নি। লীলাদের পতিতালয়ের মেয়েদেরকে সেখানে নিয়ে গিয়েও সে ওই নোংরামো চালায়। কয়েকদিন আগে তার নামে এমনও ঘটনা শোনা গেছে যে সে মেয়েটিকে রেপ করে তাকে মেরেও ফেলেছে। আর সেখানে তো ঈশ্বরের কৃপায় মন্দা বেঁচে আছে, তাই পুলিশের কাছে যাওয়া আর উচিত হবে না। হায় রে পোড়া কপাল, মেয়ের সাথে রেপ হয়েছে, তবুও তারা এটা ভেবে খুশি হচ্ছে যে মেয়েটি বেঁচে আছে। তার সাথে যে এত বড় পৈশাচিক কাজ করা হলো সেটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। লীলা চলে যাওয়ার পর ঠাকুমা ওই পোস্টারের থেকে ধাবলের ছবিটাকে কেটে নিয়ে যায় মন্দার কাছে। তাকে দেখিয়ে জিজ্ঞেস করে এই সেই লোক কিনা। মন্দা কোনো উত্তর দিতে পারে না। সে শুধুমাত্র এই ছবিটা দেখে এতটাই ভয় পেয়ে যায় যে সে এই ছবিটা দেখেই ইউরিন পাস করে দিয়েছে। আর এটা দেখে ঠাকুমা নিশ্চিত হয়ে যায় এই ধাবলেই হলো সেই কালপ্রিট, সেই জানোয়ার। পরদিন সকালে ঠাকুমা একজনের কাছ থেকে কিছু জড়িবুটি আনতে যায় মন্দার জন্য। এমন অকথ্য অত্যাচার তার সাথে হয়েছে, বাচ্চা মেয়েটি ইউরিনও ধরে রাখতে পারছে না। ঠাকুমা ফিরে এসে দেখে কাস্টমারদের কাজ শেষ না হওয়ায় তারা খুব চোটপাট করছে। রাতের মধ্যেই কাজ করে দেওয়ার কথা দিয়ে ঠাকুমা তাদেরকে চলে যেতে বলে। এরপর সে লীলাকে ফোন করে জিজ্ঞেস করে ওই ধাবলের কনস্ট্রাকশন সাইটটা কোথায়। তবে লীলা পুলিশের ভয়ে কোনো কথা বলতে চায় না। সে জানায় যে আজ সকালেই পুলিশ তাদের কাছে এসেছিল, তাকে ভয় দেখিয়ে গেছে। আর বর্তমানে লীলা 5 মাসের অন্তঃসত্ত্বা, তাই সে চায় না তার ওপর আর কোনো বিপদ চলে আসুক। কিন্তু মন্দা ভয় পায় না। ঠাকুমাকে ওই কনস্ট্রাকশন সাইটের খোঁজ করতে দেখে সে নিজেই ওই সাইটের ঠিকানা ভালো করে পরিষ্কারভাবেই ঠাকুমাকে বুঝিয়ে দেয়। ঠাকুমা রাতের মধ্যেই কাস্টমারদের কাজ সেরে ডেলিভারি দিতে বেরিয়ে যায় আর সোজা চলে যায় মন্দার বলে দেওয়া ঠিকানায়। ঠাকুমা যখন ঢুকছিল তখনই ধাবলে সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল, তাই ঠাকুমা সোজা ভেতরে এগিয়ে যায়। চোখের সামনে সেই জায়গাটাকে দেখতে পেয়ে ঠাকুমার চোখে জল চলে আসে। সে কল্পনা করতে পারে যে এখানেই মন্দার সাথে কতটা অত্যাচার করা হয়েছিল, মন্দা কতটা কষ্ট পেয়েছে। রাগে দুঃখে সে নির্বাক হয়ে যায়, কান্নায় ভেঙে পড়ে। আর এরপর ঠাকুমা বাড়ি ফিরে দেখে মন্দার প্রাইভেট পার্টস দিয়ে এখনও খুব ব্লিডিং হচ্ছে। ঠাকুমা তার মাকে জিজ্ঞেস করে কি হয়েছে, কিন্তু তার মা কোনো কথার উত্তর না দিয়ে ব্যথার ওষুধ দিতে লেগে যায়। আসলে ঠাকুমা বাড়ি ছিল না, আর সেই সময়ই পুলিশ ডাক্তার এনেছিল। স্টিচ করার ফলে প্রচণ্ড হারে ব্লিডিং হচ্ছে, তাই ঠাকুমা পরের দিন আবার সেই জড়িবুটি আনতে যায়। এরপরেই যায় পরিচিত এক কসাইয়ের কাছে, তার কাছ থেকে মাংস কাটা শিখতে চায়। যদিও লোকটি প্রথমে রাজি হয় না, কারণ মেয়েরা কখনো কসাই হতে পারে না, তারপর আবার হিন্দু মহিলারা তো কখনোই না। তবুও বারবার বলে যা হোক করে ঠাকুমা লোকটিকে রাজি করায় তাকে মাংস কাটা শেখানোর জন্য। কাটার পরে সেই সমস্ত মাংস সে কুকুরকে খাইয়ে দেয়। ঠাকুমা বাড়ি ফিরে দেখতে পায় তার কাস্টমার এসে দাঁড়িয়ে রয়েছে, আর সেই কাস্টমার ঠাকুমার ওপর প্রচণ্ড চেঁচামেচি করতে থাকে। তখনই ঠাকুমা ওই কাস্টমারের কাপড়টা বের করে দেয়। এরপর সেই কাস্টমার বলে তার কাছে সম্পূর্ণ টাকা নেই, সে 60 টাকার জায়গায় 30 টাকা দিয়েই চলে যেতে চায়। তখনই ঠাকুমার পুরনো স্মৃতি মনে পড়ে যায়, কিভাবে যখনই এই কাস্টমার এমন করত তখনই মন্দা ঠাকুমার হয়ে লড়াই করত, তার প্রাপ্য টাকা অর্জন করিয়ে দিত। কিন্তু আজ সেই প্রাণচঞ্চল মেয়েটাই নির্জীব হয়ে পড়ে রয়েছে। ঠাকুমা সেদিন অনেকক্ষণ একটানা কাজ করে, প্রতিটা কাস্টমারের কাজ সে মিটিয়ে দেয়, আর আবার রেল লাইনের পথ ধরে ধাবলের কনস্ট্রাকশন সাইটে গিয়ে পৌঁছায়। সেখানে গিয়ে দেখে ধাবলে ফোনে পর্নোগ্রাফিক কন্টেন্ট দেখছে। ঠাকুমা আজ ধাবলেকে মেরেই ফেলতে চেয়েছিল,
তখনই সেখানে ধাবলের চামচা চলে আসে। তবে ঠাকুমা সেখান থেকে চলে আসে না, সেখানেই দাঁড়িয়ে থেকে নিজের চোখে সে যা দেখে তা চোখে না দেখলে সত্যি বলে কেউ বিশ্বাসই করতে পারবে না। কেউ বিশ্বাসই করতে চাইবে না যে একজন মানুষ কিভাবে এতটা বিকৃত মস্তিষ্কের হতে পারে। ধাবলের মতো মানুষগুলোকে আদেও মানুষ বলা যায় বলে আমার মনে হয় না। মেয়েদেরকে এমনিতেও তারা প্রাণবিহীন পুতুল বলেই মনে করে, কিন্তু বিকৃতির সমস্ত সীমা পার করে যায় যখন তারা একটা প্লাস্টিকের ম্যানিকুইন নিয়ে আসে। ধাবলে ওই ম্যানিকুইনের গা থেকে সমস্ত জামাকাপড় খুলে দেয়। এরপর সেই প্লাস্টিকের ম্যানিকুইনের সাথে সে পুরো পাগলের মতো নিজের যা ইচ্ছে তাই করে যাচ্ছে। একটা প্লাস্টিকের ম্যানিকুইনের সাথে সে যা করছে সেটা দেখলেও গা শিউরে ওঠে। একজন বাচ্চা, একজন মেয়ে তো দূরের কথা, এই প্লাস্টিকের পুতুলের সাথে সে যা করেছে তার জন্যও তাকে জেলে নেওয়া উচিত। আর এই ম্যানিকুইনের সাথে যা ইচ্ছে তাই করে সবশেষে ছিন্ন ভিন্ন অবস্থায় ম্যানিকুইনটিকে ফেলে রেখে চলে যায়। সত্যি এই দৃশ্যটা এতটাই ডিস্টার্বিং ছিল যা বলে বোঝাতে পারবো না। এই ধাবলের মানসিকতা কতটা বিকৃত তা খুবই স্পষ্টভাবে বোঝা যায়। ঠাকুমা এই সমস্ত ঘটনা চোখের সামনে দাঁড়িয়ে দেখে। এই ঘটনা দেখেও সে আঁতকে ওঠে, আর এরপর সে চুপচাপ বাড়ি ফিরে যায়। মন্দা সম্পূর্ণ ঘটনাটার জন্য এতটাই ট্রমাটাইজ হয়ে গেছে যে সে না তো কথা বলছে, না ঠিক করে খেতে পারছে। এমনকি আচমকা তার গায়ে কেউ হাত দিলেও সে ভয়ে শিউরে উঠছে। দুর্ভাগ্যের বিষয় হলো ধাবলের মতো একজন অমানুষেরও স্ত্রী আর সন্তান রয়েছে। আর সবচেয়ে দুর্ভাগ্যের বিষয়, এই অমানুষের যে সন্তান রয়েছে সেও একজন মেয়ে, তাও আবার মন্দারই বয়সী। পুলিশ আজ তার বাড়িতে এসেছে মন্দার এই ঘটনা নিয়ে কথা বলতে। পুলিশ জানতে চায় কেন সেই বাচ্চা মেয়েটির সাথে এমন ঘটনা ঘটিয়েছে। ধাবলে বাচ্চাটারই দোষ দিতে থাকে। পুলিশ তাকে জিজ্ঞেস করে, তাই বলে সে এটা করবে? আর এরপর এই অমানুষ সমস্ত সীমা পার করে দেয়। সে তার নিজের মেয়েকেই ডেকে আনে ডেমো দেখানোর জন্য। নিজের মেয়েকে পুলিশের কোলে বসায়। এরপর তারই গাল চেপে ধরে পুলিশকে বলে, আমি এইভাবে তার গাল চেপে ধরে জিজ্ঞেস করেছিলাম সে এত রাতে কোথায় গেছে, কেন ঘুরছে। আর এটা জিজ্ঞেস করতেই মন্দা তার হাতে কামড়ে দেয়। আর এই জন্যই নাকি তাকে শিক্ষা দেওয়ার জন্য সে বাচ্চা মেয়েটার সাথে এমন করেছে। সে শিক্ষা দিয়েছে যাতে এই বাচ্চা মেয়েটা আর কোনো পুরুষের ওপর চোখ তুলে তাকাতে না পারে, যাতে সে সারা জীবন পুরুষ দেখে ভয়ে ভয়ে কাটাতে পারে। আর এই সমস্ত কথা সে বলছে তার স্ত্রী আর মন্দার বয়সী নিজের মেয়েকে দেখিয়ে, নিজের মেয়ের সামনে দাঁড়িয়ে। এই সব কিছু শুনে পুলিশ তাকে সাবধান করে, কিন্তু তার বদলে ধাবলে আর তার চামচা পুলিশকেই অপমান করে বের করে দেয়। পুলিশ ধাবলের বাবার সাথে কথা বলে আর তাকে জানায় এইবার ধাবলে যার সাথে এটা করেছে সেই মেয়েটার মাত্র 10 বছর বয়স। সে কথা বললে ধাবলে 20 বছরের জন্য জেলে যাবে। এই কেসটা সামলানোর জন্য তার অনেক মুশকিল হয়ে গেছে, তাই এর জন্য টাকাটাও তার বেশি চাই। পুলিশ নিজেও খুব ভালোভাবে বুঝতে পারছে যে সামান্য 10 বছর মেয়ের সাথে কত জঘন্যতম কাজ হয়েছে, কিন্তু এই সব কিছুর পরেও এই পুলিশ অফিসার কি বলছে, তার এক্সট্রা টাকা লাগবে। হায় রে মানুষ। এদিকে ঠাকুমা প্রতিদিন একবার করে সেই কবিরাজের কাছে যায় মন্দার জন্য ওষুধ আনতে, আর কসাইয়ের কাছে গিয়ে নিজের হাতে ওই ছুরি দিয়ে একটা একটা করে প্রাণী কাটতে শেখে। কবিরাজের কাছ থেকে একটা ওষুধ এনে ঠাকুমা মন্দাকে দিয়ে বলে এটা লাগালে তার ব্লিডিং একেবারে বন্ধ হয়ে যাবে। কিন্তু মেয়েটি এখনও এতটাই নিষ্পাপ আর অবুঝ যে সে মনে করছে হয়তো তার সাথে যেটা হয়েছে সেটা একবারেই স্বাভাবিক, কারণ ঠাকুমা তাকে বলেছিল রক্তপাত হলেই মেয়েরা বড় হয়ে যায়। মন্দা তার ঠাকুমার কাছে জিজ্ঞেস করে, আচ্ছা ঠাকুমা, আমিও কি বড় হয়ে গেছি? সবাই কি এভাবেই বড় হয়? নাতনির এমন অবুঝ কথা শুনে ঠাকুমা সম্পূর্ণ চুপ হয়ে যায়। আর মন্দার এই একটা মাত্র কথা, এভাবেই কি সব মেয়ে বড় হয়? এই একটা কথার মধ্যে কত বাস্তব লুকিয়ে আছে তার কোনো সীমা নেই। ওই যে প্রথমেই বললাম, প্রত্যেক 4 জনের মধ্যে একজন কোনো না কোনো অ্যাসল্টের শিকার হয়। ঠাকুমা আজকে আবারও ধাবলের কনস্ট্রাকশন সাইটে যায়। দেখতে পায় আজও ধাবলে ফোনে পর্নোগ্রাফি দেখছে। সে আজ ঠিক করে তাকে মেরেই ফেলবে। তবে তখনই সেখানে ধাবলের বাবা চলে আসে, আর তার বাবা এসেই তাকে বেধড়ক মারতে থাকে। ধাবলের বাবা এখান থেকে বেরিয়ে যাবার সাথে সাথেই তারাও সেখান থেকে বেরিয়ে যায়। তাই আজও ঠাকুমাকে খালি হাতে ফিরতে হয়। আজ সে ফেরার পথে লীলার কাছে যায়, কারণ সে দেখেছিল ধাবলে লীলার এখানেই এসেছে। সেখানে গিয়ে দেখতে পায় লীলার সাথে যে মেয়েটি থাকে, ধাবলে তাকেও নৃশংসভাবে রীতিমতো রেপ করেছে। তার সারা গায়ে পৈশাচিক কামড় বসিয়েছে। মেয়েটির এমন করুণ পরিস্থিতি দেখে ঠাকুমা লীলাকে বলে, এটা তো রেপ কেস। তখন লীলা বলে, পতিতাদের আবার রেপ হয় নাকি?
সমাজের যা পরিহাস, মানুষ তো পতিতাদেরকে মানুষের দলেও গণ্য করে না, তাই তাদের সাথে ঘটা এই অন্যায়গুলো কোনোদিনই বাইরে বেরিয়ে আসে না। পরদিন সকালে ঠাকুমা তার চাকুটায় শান দিতে বেরোয়। সেখানে ঠাকুমার সাথে মন্দার মার দেখা হয়। তারা দুজন বাইরে বসে একসাথে দুপুরের খাবার সেরে নেয়। আর আজ মন্দার বাবার কাজ করতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই এখন কারখানারও কাজটা তার চলে গেছে। এমন সংসারে যদি পুরুষের কাজ চলে যায়, সেই পরিস্থিতির কঠিনতা বর্ণনা করার কোনো ভাষা নেই। তবুও তারা চিন্তা করছে একটা লোন নিয়ে খাবারের দোকান খুলবে। এভাবেই দিন কেটে রাত নেমে আসে। মন্দা একা ঘরে ঠাকুমার দেওয়া সেই ওষুধটা নিজের মতো করে ব্যথার জায়গায় লাগাতে থাকে। পাশাপাশি দেখা যায় আজ ঠাকুমা লীলার কাছে এসেছে। তার কাছে এসে একজন পতিতার বেশে নিজেকে সাজিয়ে তুলেছে। এরপর বাইরে বেরিয়ে সে লীলাকে বলে দেয় কয়েক মাসের জন্য নিজের গ্রামে চলে যেতে, কারণ সে জানে না আজ সে যা করতে চলেছে সেটা আদৌ সে করতে পারবে কিনা। কিন্তু লীলা জানায় এটাই তার ঘর, সে এখানেই থাকবে। এরপর ঠাকুমা সেই পতিতার সাজে ধাবলের কনস্ট্রাকশন সাইটে যায়। কনস্ট্রাকশন সাইটে গিয়ে তার পিছু নেয়। তার পিছু পিছু গিয়ে দেখতে পায় ধাবলে একটা মদের দোকানের সামনে গেছে। সেই দোকানে সে মদ কিনতে এসেছে, কিন্তু দোকান বন্ধ হওয়ায় দোকানদার তাকে মদ দেয় না। আর এই জন্যই ধাবলে ওই দোকানদারের ওপরও নৃশংসভাবে অত্যাচার চালায়। তাকে বেধড়ক মেরে দোকান থেকে মদ নিয়ে বেরিয়ে আসে। এরপর সে মদ্যপান করতে করতে এগিয়ে চলে, আর ঠাকুমাও ঠিক তার পেছন পেছনই যেতে থাকে। কিছুটা দূর এগিয়ে গিয়ে একটা ফাঁকা জায়গায় সে ধাবলেকে নিজের কাছে ডাকতে থাকে। ধাবলে প্রথমে তাকে দেখে চলে যেতে চায়, কিন্তু ঠাকুমা তাকে বারবার ডাকতে থাকে। ধাবলে তাকে জিজ্ঞেস করে, তোকে তো কোনোদিন দেখিনি, তুই কবে এলি? তখন ঠাকুমা বলে, আমি এতদিন এক্সপিরিয়েন্স জোগাড় করছিলাম, আর এখন আমি এক্সপিরিয়েন্সড। সে ধাবলের কাছে নিজেকে অফার করে। ধাবলে প্রথমে রাজি না হলেও তার ওই বিকৃত মস্তিষ্ককে সে আর বাধা দিতে পারে না। তার এই বিকৃত মস্তিষ্ক সব সময় তো এই সুযোগটাই চায়। তাই ঠাকুমার মতো এমন বৃদ্ধা মানুষের সুযোগ নিতেও সে পিছু পা হয় না। আর এই সুযোগটারই অপেক্ষা করছিল ঠাকুমা। ধাবলে তাকে নিয়ে একটা ফাঁকা জায়গায় আসে আর ঠাকুমাকে বলে তার কাজ শুরু করতে। এতদিনের সমস্ত রাগ, সমস্ত দুঃখ, কষ্ট, যন্ত্রণা, ক্ষোভ, তার সমস্ত অনুভূতির মাসুল আজ তুলে নিল ঠাকুমা। যে অমানবিক পশুটা বহু মেয়ের ওপর অত্যাচার করেছে, আজ ঠাকুমা তার প্রতিশোধ নিয়েছে। সে ধাবলের দেহ থেকে একটা কাঁচি দিয়ে জননাঙ্গটাকে আলাদা করে দেয়। ধাবলে কাটা মুরগির মতো যন্ত্রণায় ছটফট করতে থাকে, আর ঠাকুমা তার সেই কাটা অংশে নুন লঙ্কার গুঁড়ো লাগাতে থাকে। ধাবলে মাটিতে পড়ে কাটা মুরগির মতো যন্ত্রণায় ছটফট করতে থাকে, কিন্তু নিজেকে বাঁচানোর মতো উপায় তার কাছে নেই। এমনই ছটফট করতে করতে নিস্তেজ হয়ে যায় সে। এমনকি মাটিতে পড়ে থাকা তার জননাঙ্গটা ঠাকুমা কুকুরকে খাইয়ে দেয়। অবশেষে একজন ধর্ষক তার যোগ্য সাজা পেল। যেই ধর্ষক বাচ্চা, বৃদ্ধা, মেয়ে, পতিতা কাউকেই ছাড়েনি তার সেই পৈশাচিক আঁচড় থেকে। এমনকি মানুষ তো দূরের কথা, সেই প্লাস্টিকের ম্যানিকুইনটাকেও সে ছাড়েনি। সেই অমানুষ, সেই জানোয়ার তার যোগ্য সাজা পেল। আজ ঠাকুমার বাড়ি ফিরতে অনেকটাই দেরি হয়ে গেল। রাত পার হয়ে ভোরের আলো ফুটে উঠেছে, কিন্তু ঘরে ঢুকেই ঠাকুমা দেখতে পায় মন্দা তার জায়গায় নেই। সাথে সাথেই সে বাবা মার কাছে তাকে খুঁজতে যায়, আর সেখানে গিয়েই দেখে বাবা মায়ের মাঝে ঘুমাচ্ছে ছোট্ট মন্দা। আজ ঠাকুমা শান্তি পেয়েছে। অত্যাচারীকে শাস্তি দিতে পেরে এতদিন পর সে আজ নিশ্চিন্তে বিশ্রাম নিতে পারবে। আর এখানেই এই গল্পের শেষ হয়। আমাদের সমাজে প্রতিটা ধর্ষক যেন আইনের আওতায় আসে, প্রতিটা ধর্ষককে যেন পুলিশ ধরতে পারে, আর তাদের যেন যথাযথ শাস্তি হয়। আমি দুঃখিত, বাট আই ক্যান্ট হেল্প ইট। আমি এই সামান্য একটা মুভি এক্সপ্লেনেশন, সামান্য একটা মুভির গল্প বলার মাঝেও সেই বাস্তব প্রেক্ষাপটগুলোকে কখনোই ভুলতে পারছি না। সেই বাস্তব প্রেক্ষাপটগুলো বারবার চোখের সামনে চলে আসছে। যেমনটা বর্তমানের ছবি রয়েছে, যেখানে একটা স্কুলের মাত্র 4 বছর বয়সী দুজন বাচ্চার সাথে ঠিক একই ঘটনা ঘটেছে। যেখানে 36 ঘন্টা টানা ডিউটি করার পর সামান্য বিশ্রাম নিতে গিয়ে একজন মহিলা ডাক্তারের সাথে এটা ঘটেছে। এই সব কিছুই এই সামান্য মুভি এক্সপ্লেন করার সময় বারবার চোখের সামনে ভেসে উঠছে। তো যাই হোক, এই ছিল আজকের গল্প। লাইক, কমেন্ট কিচ্ছু করতে হবে না। দেখা হবে পরের গল্পে। টিল দেন, স্টে সেফ।